আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। ২০ ঘন্টা পরও সুন্দরবনের আগুন নেভেনি। ৩ কিলোমিটারের মধ্যে পানির উৎস না থাকায় আগুন নেভাতে সময় লাগছে বলছে ফায়ার সার্ভিস। সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণকে দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে বললেন এনসিপির হাসনাত আব্দুল্লাহ। বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর ঐক্য ধরে রাখতে তারেক রহমানের আহ্বান। সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো দুঃখজনক মন্তব্য। এবং একক মালিকানায় একাধিক গণমাধ্যম না রাখতে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাব। বাস্তবায়নযোগ্য সুপারিশ দ্রুত কার্যকরে প্রধান উপদেষ্টার আশ্বাস। সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম। এখনকার সংবাদের জন্য একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলছে বিস্তারিত সংবাদে। সুন্দরবনের জাতপাই রেঞ্জের কলমতেজি এলাকায় আগুন এখনও জ্বলছে। শনিবার বেলা ১১টার দিকে সুন্দরবনের কলমতেজির বিল এলাকায় এই আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিস ও বন বিভাগের কর্মী ও স্থানীয়দের চেষ্টার পরও ২০ ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসেনি। পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, দুপুরে টহলরত বনকর্মীরা আগুন দেখতে পান। অগ্নিকাণ্ডের এলাকা নদী বা খাল থেকে প্রায় ৩ কিলোমিটার ভেতরে হওয়ায় সরাসরি পানি সরবরাহ করা কঠিন। বন বিভাগের নিজস্ব ফায়ার ইঞ্জিনের মাধ্যমে ১ কিলোমিটার পর্যন্ত এবং ফায়ার সার্ভিসের সহায়তায় ৩ কিলোমিটার দূরে অগ্নিকাণ্ড স্থলে পানি পৌঁছানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কয়েকটি টিম, বন বিভাগের কর্মী, ভিলেজ কনজারভেশন ফোরাম, ভিলেজ টাইগার রেসপন্স টিম, কমিউনিটি পেট্রোল গ্রুপের শতাধিক সদস্য ও স্বেচ্ছাসেবক কাজ করছেন। আগুন ছড়িয়ে পড়া রোধে ঘটনাস্থলের চারপাশে ফায়ার লাইন তৈরি করা হয়েছে। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা সার্বক্ষণিক মনিটরিং করছেন। মংলা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আগুনের অবস্থা এবং নিয়ন্ত্রণ কাজ নিয়ে কথা বলেছেন। প্রায় ১ থেকে ১.৫ কিলোমিটার আগুনের চারিদিকে মাটিতে আমরা এই নালার সিস্টেমের কাজ বন বিভাগের লোকজন এবং আমরা মিলে উঠে সহযোগিতা করাতে সেটা এখন নিয়ন্ত্রণ না, বিস্তার লাভ করবে না, আগুনটা প্রসারিত হবে না। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণকে দাঁড় করানোর ষড়যন্ত্র করা হচ্ছে। শনিবার রাজধানীর শাহবাগে সমাবেশে তিনি বলেন, সংস্কার শেষে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ফেরাতে সেনাবাহিনী যেন বাধা না হয়ে ওঠে। বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানান তিনি। আওয়ামী লীগ ও মুজিববাদী আদর্শ ফিরে আসতে দেওয়া হবে না বলেও ঘোষণা দিয়েছেন এনসিপি নেতারা। আরও জানাচ্ছেন তাফহিমুল ইসলাম। ২৮শে ফেব্রুয়ারি জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের পর প্রথম কোনো সমাবেশের আয়োজন। ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে আওয়ামী লীগের বিচারের দাবিতে সমাবেশে ছিলেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। নির্বাহী আদেশে নয়, বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধ করার দাবি জানিয়েছে এনসিপি। আপনারা যদি সকলের বিচার নিশ্চিত করতে পারেন তাহলে আগামী ৩০ বছরও আওয়ামী লীগের বাংলার জমিনে ফিরবে না। রাজনীতিবিদরাই রাজনীতি করবে মন্তব্য করে হাসনাত আব্দুল্লাহ সেনাবাহিনীকে ক্যান্টনমেন্টে থাকার আহ্বান জানিয়েছেন। নির্বাচনের মধ্য দিয়ে সেটি গত ১.৫ দশক ধরে রাষ্ট্র কাঠামোর সহযোগিতায় এই গণতান্ত্রিক পরিবেশের আপনারা নষ্ট করেছেন, আমরা সেই পরিবেশে ফিরিয়ে দিতে চাই। সুতরাং এই পরিবেশটিকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা বাধা হয়ে দাঁড়াবেন না। আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল করা না হলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি নেতারা। অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। বাংলাদেশে আওয়ামী লীগের নামে কোন সাংগঠনিক, কোন রাজনৈতিক কার্যক্রম চলতে দেওয়া যাবে
না। আওয়ামী লীগের নিবন্ধন যদি বাতিল করা না হয়, এই ছাত্র জনতা আবার রাজপথে এসে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করিয়েই ছাড়বে ইনশাআল্লাহ। সমাবেশে বক্তারা বলেন, 5ই আগস্টের পর রাজনীতি করার অধিকার হারিয়েছে আওয়ামী লীগ। কেউ দলটিকে প্রতিষ্ঠিত করতে চাইলে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন তারা। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, সেনাবাহিনীর সাথে এনসিপির কোনো বিরোধ নেই। শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে তিনি বলেন, সেনাপ্রধানের পদত্যাগও চান না তারা। একই আয়োজনে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণমাধ্যমে যাতে মালিকপক্ষ হস্তক্ষেপ করতে না পারে সে বিষয়েও আইন হওয়া প্রয়োজন। রিপোর্ট করছেন শহীদুল্লাহ রাজু। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার একটি ফেসবুক পোস্টকে ঘিরে আলোচনা সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমন পরিপ্রেক্ষিতে জাতীয় প্রেস ক্লাবে রংপুর ডিভিশন রিপোর্টার্স ফোরাম আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এখানে জনগণের সাথে কিংবা জাতীয় নাগরিক পার্টির সাথে বা রাজনৈতিক দলগুলোর সাথে সরাসরি সেনাবাহিনীকে প্রতিপক্ষ করার কোনো বিষয় নেই। সেনাবাহিনীর প্রধানকে সরানো বা এরকম কোনো প্রশ্ন কিন্তু কখনো আসেনি। কিছু গুজব ছড়ানো হচ্ছে যে সেনাবাহিনীর প্রধানকে অপসারণ না, আমরা আমাদের জায়গা থেকে কখনো এটি বলিনি। একই অনুষ্ঠানে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কৃষি, অর্থনীতি, গণমাধ্যম সহ দেশের উন্নয়নের জন্য বিভিন্ন সেক্টরে সংস্কারের বিষয় তুলে ধরেন তিনি। আমরা যদি চিরায়ত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, যার জন্য এত রক্তপাত এবং সর্বশেষ এই 15-16 বছরের আন্দোলন এবং সর্বশেষ জুলাই আগস্টের যে পৃথিবী কাঁপানো যে বিপ্লবটি হয়ে গেল, সেটার মূল স্পিরিট তো হচ্ছে ডেমোক্রেসিতে আমরা একে অপরের বিরুদ্ধে। আমি একটি রাজনৈতিক দল করি, সার্জিস একটি রাজনৈতিক দল করে, আমরা নানা বিষয়ে সমালোচনা করব, আবার আমরা একই প্ল্যাটফর্মে বসে আমরা কথা বলবো, আমরা নানা বিষয়ে আদান প্রদান করব। এটা হচ্ছে গণতন্ত্রের মূল চেতনা। ইফতার ও দোয়া মাহফিলে আলোচকরা বলেন, সুষ্ঠু নির্বাচন ও দেশের স্থিতিশীলতার জন্য যে কোনো বিশৃঙ্খলা এড়াতে হবে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর ঐক্য ধরে রাখতে হবে। তিনি বলেছেন, এমন কিছু করা যাবে না যাতে স্বৈরাচার কাঁধে ভর করে। সংস্কার আর নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি। রিপোর্ট করছেন রাহুল রায়। বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল নিয়মিত ইফতার মাহফিলের আয়োজন করছে। এতে রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে যোগ দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে 12 দলীয় জোটের ইফতার মাহফিলে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হন তিনি। একটি জায়গায় আমরা সকলে এক, বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, গণতন্ত্র, এখানে কিন্তু কোনো বিভেদ নেই। বেসিক বিষয়টিতে আমরা সকলে একত্রিত। আমাদেরকে যে কোনো মূল্যে ঐক্যকে ধরে রাখতে হবে। মতভিন্নতা থাকবে, আমরা বসবো, আলোচনা করব। এমন কিছু আমরা বলবো না, এমন কিছু করা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব, যাতে করে কোনোভাবেই স্বৈরাচার বা তার প্রেতাত্মারা আবার এদেশের মানুষের কাঁধে চেপে বসতে পারে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, সংস্কার আর নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো ঠিক নয়। সংস্কার শেষ হয় না, সংস্কার চলমান প্রক্রিয়া। আমরা একটি জায়গায় আসব, একটি জিনিসের ভালো কিছু করব, ভালো পরিবর্তন করব, পরবর্তীতে আরো বেটার কিছু করার চেষ্টা করব। আমাদের শিক্ষা ব্যবস্থায় যেই গাফিলতি আছে, যেই ত্রুটিগুলো আছে, সেগুলোকে আমরা সংস্কার করব, পরিবর্তন করব, এবং দিনের সাথে আরো যখন সামনে এগিয়ে যাব, আরো ভালো ব্যবস্থা করব, শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করব। দেশের মানুষের জন্য চিকিৎসা ব্যবস্থা যেটি, সেই চিকিৎসা ব্যবস্থাকে আমরা ভালো করব। পরিবর্তিত পরিস্থিতি সময়ের সাথে যখন আরো এগিয়ে যাবে, সেটিকে আমরা আরো ভালো করার চেষ্টা করব। রাজনৈতিক ভিন্ন মত থাকলেও সুন্দর আর সমৃদ্ধ বাংলাদেশের জন্য সবাইকে এক থাকার কথা বলেছেন তারেক রহমান। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। এক ব্যক্তির হাতে একাধিক পত্রিকা বা টেলিভিশনের মালিকানা না রাখা এবং বড় গণমাধ্যমগুলোকে পাবলিক লিস্টেড কোম্পানি করার প্রস্তাব রেখে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন।
প্রতিবেদনে বিসিএস ক্যাডারদের এন্ট্রির সাথে মিল রেখে সাংবাদিকদের শুরুর বেতন ধার্য করার সুপারিশ করা হয়েছে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো দ্রুত কার্যকর করতে উদ্যোগ নেবে সরকার। বিস্তারিত জানাচ্ছেন চকরমালিথা। শনিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেন সাংবাদিক কামাল আহমেদের নেতৃত্বে কমিশনের সদস্যরা। প্রতিবেদনটি যেন সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও আগ্রহীরা পড়তে পারেন সেজন্য কাজ করার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। প্রতিবেদন জমা দিয়ে প্রেস ব্রিফিংয়ে সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, এতদিন রাজনৈতিক পরিচয়ে গণমাধ্যমের মালিকানা দেওয়া হয়েছে। বাংলাদেশে একটা বড় সমস্যা যে এই গণমাধ্যমে কালো টাকা ঢুকেছে। এই গণমাধ্যমে মালিকানার সমস্যাটা একটা বড় ধরনের সমস্যায় পরিণত হয়েছে। মালিক হয়েছেন কারা আমরা জানি না, কি পদ্ধতিতে তারা মালিক হয়েছেন। মালিক কারা তাদের আমরা চিনি, কিন্তু তারা কি পদ্ধতিতে মালিক হয়েছেন আমরা জানি না। কারণ কোনো প্রকাশ্য উন্মুক্ত স্বচ্ছ প্রতিযোগিতার মধ্য দিয়ে টেলিভিশন রেডিওর লাইসেন্স দেওয়া হয় নাই। এগুলো সবই দেওয়া হয়েছে নেপথ্যে, যোগসাজশে, রাজনৈতিক পরিচয় অথবা অন্য কোনো কারণে। আমরা মোটামুটি সবকটা টেলিভিশন চ্যানেলের সবকটা রেডিওর যে অনুমতির জন্য যে আবেদনপত্র সেগুলো যাচাই করে দেখেছি যে জনস্বার্থ সেখানে কোনো বিষয় ছিল না। সংস্কার কমিশনের সুপারিশগুলো গুরুত্বের সাথে বিবেচনা করছে অন্তর্বর্তী সরকার। আমরা সুপারিশ করেছি যে বড়, বৃহৎ এবং মধ্যম আকারের যত গণমাধ্যম কোম্পানি আছে তাদের উচিত হবে পাবলিক লিস্টেড কোম্পানি করা, শেয়ার ফ্লোট করা এবং সাংবাদিক কর্মচারীদেরকে তাদের শেয়ারের অংশীজন বানানো, শেয়ার দেওয়া। এটা আমরা প্রস্তাব করেছি। আমরা ক্রস ওনারশিপ এটাও বন্ধ করার প্রস্তাব করেছি। ওয়ান হাউস ওয়ান মিডিয়া, এর চাইতে বেশি হতে পারবে না। প্রতিবেদনে বাংলাদেশ টেলিভিশন ও বেতার দুটি প্রতিষ্ঠানের সমন্বয়ে জাতীয় সম্প্রচার সংস্থা তৈরি করে স্বায়ত্ত শাসনের মাধ্যমে পরিচালনার সুপারিশ করা হয়েছে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। দলীয় লেজুর বৃত্তি থেকে বের হয়ে দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে কাজ করার কথা জানিয়েছে বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব। আমলা নির্ভরতা বাতিল করে জনবান্ধব স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে সংস্কার প্রয়োজন বলে মনে করেন সংগঠনের সভাপতি। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জানিয়েছেন, তরুণদের নেতৃত্বে ড্যাবকে দুর্নীতিমুক্ত পেশাজীবীদের সংগঠনে পরিণত করতে চায় বিএনপি। আলার আহমেদের ক্যামেরার সহায়তায় রোকসানা আমিনের রিপোর্ট। 5ই অগস্ট দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই সব ক্ষেত্রে সংস্কারের দাবি উঠছে। তবে বিগত সময় স্বাস্থ্য খাতের দুর্নীতি ও অনিয়ম নাড়িয়ে দিয়েছে সাধারণ মানুষের ভরসার ভিত। বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ড্যাবের সংস্কারে কি ভাবছে বর্তমান কমিটি? বিগত দিনগুলিতে দেখেছি যে পেশাজীবী সংগঠনগুলি দলীয় সরকারের লেজুর ভিত্তি করে। আমরা এই লেজুর ভিত্তির থেকে বেরিয়ে আসতে চাই। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, আমরা চাই বাংলাদেশে আপনার দলীয়করণের যে আপনার মহোৎসব চলেছিল বিগত আমলে, সেইটার থেকে বেরিয়ে আসতে। কারণ স্বাস্থ্য খাত এমন একটি খাত, এখানে যদি মেধার মূল্যায়ন না হয় তাহলে কিন্তু আপনি প্রকৃত স্বাস্থ্যসেবা আপনি দিতে পারবেন না। বর্তমানে যে আমলা নির্ভর যে স্বাস্থ্য ব্যবস্থা, এই স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তন না হলে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য ব্যবস্থা কোনোদিনও পৌঁছানো যাবে না। এই পরিস্থিতিতে নতুন বাংলাদেশের স্বাস্থ্য খাতের সংস্কারে ইতিমধ্যে জাতীয় স্বাস্থ্য কমিশনের কাছে 31 দফা সুপারিশ দিয়েছে বিএনপি। আগামী দিনে বৈষম্যহীন নতুন স্বাস্থ্য ব্যবস্থা গড়তে চায় বিএনপি, জানালেন দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। এটি একটি পেশাজীবী সংগঠন হিসেবেই এর বেড়ে ওঠা উচিত এবং সেখানে বিশেষ করে যারা বিগত সরকারের সময় যে বিভিন্ন ষড়যন্ত্রকেও মোকাবেলা করে স্বাস্থ্যসেবার, মানুষের স্বাস্থ্যসেবার কে পৌঁছে দেওয়ার জন্য, দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য যে কাজ করেছেন, সেই তরুণ নেতৃত্বকেই এখানে এগিয়ে আসা উচিত এবং তরুণ নেতৃত্ব যারা আছেন তারা যেন এগিয়ে এসে এই একটি লেজুর ভিত্তিক সংগঠনে পরিণত না করে কিভাবে সেটাকে পেশাজীবী সংগঠনে পরিণত করা যায় সেই হিসাবেই তাদের ভূমিকাটা আরও স্পষ্ট হবে। এখানে যদি আপনি স্বাস্থ্যসেবাটাকে আপনি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চান, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় যে স্বাস্থ্য খাতের যে দুর্নীতির যে মহা উৎসব চলেছে, সেই দুর্নীতির উৎসগুলোকে যেন বন্ধ করে স্বাস্থ্য খাতের উন্নয়নে ড্যাবের সৎ, মেধাবী ও যোগ্য নেতৃত্বকে সামনে আনতে চায় বিএনপি।
রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। দেখছেন চ্যানেলের সংবাদ। এ পর্যায়ে নিচ্ছি বিরতি। ফিরে এলাম বিরতির পর। স্বাগত আরো একবার চ্যানেল আই সংবাদে। বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় ২,০০০ কোটি টাকার তৈরি পোশাক আমদানি করে সৌদি আরব। আমলাতান্ত্রিক জটিলতা, অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতার মধ্যেও চাহিদা বাড়ছে বাংলাদেশি তৈরি পোশাকের। সরকারি সহযোগিতা পেলে রপ্তানি কয়েক গুণ বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। সৌদি আরব থেকে MY আলাউদ্দিনের রিপোর্ট। কয়েক বছর আগেও সৌদি আরবে বাংলাদেশ থেকে তৈরি পোশাক তেমন আমদানি হতো না। গুটি কয়েক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীর উদ্যোগে শুরু হলেও বর্তমানে ৩ শতাধিক আমদানিকারক বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি করেন। যারা ইম্পোর্টার বাংলাদেশ থেকে এই গার্মেন্টস সেক্টর নিয়ে আসতেছে এবং পাশাপাশি বাংলাদেশেও আমাদের গার্মেন্টস, আমার যেমন নিজস্ব 2টা ফ্যাক্টরি আছে, তো আমাদের এখানে এই পুরো সৌদি আরবে উজ্জ্বল সম্ভাবনা আছে। প্রবাসী এসব ব্যবসায়ীকে বাংলাদেশ থেকে পণ্য আমদানির ক্ষেত্রে উৎসাহ প্রদান সহ বিভিন্ন ধরনের সহযোগিতা দিচ্ছে সৌদি বাংলা বিজনেস অ্যান্ড ইনভেস্টর অ্যাসোসিয়েশন। ৫,০০০-এর অধিক বাংলাদেশি এখন বর্তমানে ইনভেস্টর লাইসেন্সের প্রাপ্ত হয়েছেন। আমরা এই সকল ইনভেস্টরদেরকে আমরা একত্রিত করে বাংলাদেশ এবং সৌদি চেম্বারের মধ্যে সুসম্পর্ক সৃষ্টি করা, বাংলাদেশ থেকে আমাদের রেডিমেড গার্মেন্টস সহ প্রচলিত অপ্রচলিত পণ্য সৌদি আরবে বাজারজাত করার জন্য যত ধরনের সুযোগ সুবিধা, বাংলাদেশ দূতাবাস এবং কনসুলেটের সহযোগিতায় সৌদি চেম্বারের সাথে যোগাযোগ করে তাদেরকে আমরা বাংলাদেশে নিয়ে বাংলাদেশে বিনিয়োগ করার জন্য তাদেরকে উৎসাহিত করা। বাংলাদেশি পণ্য আমদানির ক্ষেত্রে জটিলতা দূর করা সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের কমার্শিয়াল কাউন্সিলর। রেডিমেড গার্মেন্টস যে পণ্য আছে এর মান অসাধারণ এবং আপনারা জানেন যে বিশ্বে প্রতিযোগিতামূলকভাবে বাংলাদেশ এগিয়ে আছে। তো এই যে বাংলাদেশের এগিয়ে যাওয়া, আমরা 2026-এর পরে যদি এলডিসি গ্রাজুয়েশন হয় আমাদের অনেক সুযোগ সুবিধা থাকবে না, তখন আমরা এই গার্মেন্টস পণ্য যেটা গতানুগতিক যে ধারা, এই ধারার বাইরে আমাদেরকে যেতে হবে। আগামী 2 বছরের মধ্যে লক্ষাধিক বিনিয়োগকারী সৃষ্টি করা গেলে বৈধ পথে রেমিটেন্স প্রেরণে ব্যাপক সফলতা অর্জনের পাশাপাশি বাংলাদেশ থেকে গার্মেন্টস পণ্য সহ অন্যান্য পণ্য আমদানির ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখবে এসব উদ্যোক্তারা। সৌদি আরবের জেদ্দা থেকে MY আলাউদ্দিন, চ্যানেল আই। যুদ্ধবিরতি কার্যকরের 5 মাসের মাথায় এবার লেবাননে বিমান হামলা চালালো ইসরায়েল। শনিবার যুদ্ধবিরতি ভেঙে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনী বিমান হামলা ও গোলাবর্ষণ করে। এ হামলায় 2 শিশু সহ কমপক্ষে 8 জন নিহত হয়েছেন। দক্ষিণাঞ্চলের বিনত জাবিলি ও তুলিনে 3 জন এবং টায়ারে 5 জন নিহত হন। ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, শনিবার লেবানন থেকে ইসরায়েল লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়। জবাবে লেবাননে হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় তারা। হিজবুল্লাহর দাবি, ইসরায়েলে কোনো হামলা চালায়নি তারা, যুদ্ধবিরতিও মেনে চলছে তারা। 1 বছর ধরে ইসরায়েলি বাহিনী ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলার পর যুক্তরাষ্ট্র ফ্রান্সের মধ্যস্থতায় গত বছরের নভেম্বরে যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর প্রথমবারের মতো দেশটিতে হামলা চালালো ইসরায়েল। এবারে জানাবো কৃষি সংবাদ। শরীয়তপুরের জাজিরা উপজেলায় দিন দিন বাড়ছে উচ্চ মূল্যের ফসল কালো জিরার আবাদ। অন্যান্য ফসলের তুলনায় কম লোকসানের ঝুঁকি থাকায় কৃষক অধিক পরিমাণ জমিতে কালো জিরা চাষ করছেন। শরীয়তপুর প্রতিনিধি SM মুজিবুর রহমানের রিপোর্ট। জাজিরার মাটি কালো জিরা চাষের জন্য উপযোগী হওয়ায় কৃষকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। রোগবালাই কম এবং সংরক্ষণ সুবিধা সহজ হওয়ায় কৃষক কম ঝুঁকিতে চাষ করতে পারছেন। অন্য সমস্ত সবজি চাষ করলে আমাদের লোকসান হওয়ার ঝুঁকি বেশি থাকে, কালো জিরায় লোকসান হওয়ার ঝুঁকি কম থাকার কারণে আমরা কালো জিরা চাষ করছি। কালো জিরা আবাদ করলে আমরা এখন লাভবান বেশি। কয়েক বছর কালো জিরা যে বিঘা প্রতি 10-12 থেকে খরচ হয়ে যায়, আর যদি ক্ষয়ক্ষতি না হয় তাহলে আমাকে মনে করেন যে 40 থেকে 50 হাজার টাকা বিক্রি হয়। আগে কালো জিরা বনতো না এই এলাকায়, এবার একটু বেশি বনছে। কালো জিরার ফলন বাড়াতে কৃষকদের প্রশিক্ষণ সহ প্রণোদনা দিচ্ছে কৃষি বিভাগ। আমরা কৃষকদের অর্থনৈতিকভাবে অধিক লাভবান করার জন্য উচ্চমূল্যের ফসল আবাদে উৎসাহিত করছি। এরই ধারাবাহিকতায় এবছর জাজিরা উপজেলায় কালোজিরা আবাদের লক্ষ্যমাত্রা 1055 হেক্টর হলেও আবাদ হয়েছে 1110 হেক্টর জমিতে। আমরা আশা করছি কৃষকরা কালোজিরা আবাদ করে অর্থনৈতিকভাবে অধিক লাভবান হবে।
এবার জাজিরা উপজেলায় কালোজিরা আবাদের লক্ষ্যমাত্রা 1055 হেক্টর থাকলেও আবাদ হয়েছে 1110 হেক্টর জমিতে। শরীয়তপুর থেকে SM মুজিবুর রহমান, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। একসময় রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের পরিবেশ ছিল রুক্ষ শুষ্ক। পানি সংকটের পাশাপাশি বৈরী পরিবেশে ফসল উৎপাদন করতে রীতিমতো যুদ্ধ করতেন স্থানীয়রা। তবে সেই জমিতে এখন উৎপাদিত হচ্ছে 3 ফসল। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মতৎপরতায় ফসল উৎপাদনের পাশাপাশি প্রকৃতি পরিবেশে এসেছে আমূল পরিবর্তন। সবুজে সবুজে ছেয়ে গেছে বরেন্দ্র অঞ্চলের মান। আবু সালেহ মোহাম্মদ ফাত্তার পাঠানো তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট করছেন আফরোজা হাসি। 80-র দশকেও পানির জন্য হাহাকার, ফসল উৎপাদন না হওয়ায় খাদ্য সংকট সহ নানামুখী সমস্যায় জর্জরিত ছিলেন বরেন্দ্র অঞ্চলের বাসিন্দারা। সংকট উত্তরণে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠার পর পাল্টেছে দৃশ্যপট। বৃক্ষরোপণ, পানি সংরক্ষণে পুকুর খনন ও ক্রস ড্যাম নির্মাণ সহ প্রতিষ্ঠানটির নানামুখী উন্নয়ন কর্মকাণ্ডে আমূল পরিবর্তন এসেছে বরেন্দ্র অঞ্চলের পরিবেশ প্রতিবেশে। বরেন্দ্র পানি দেওয়া থেকে এখন আমাদের গাছপালা, ফসল, ধান সবই আলাদা উন্নত পথে। আপনার আগে খরচ আসতো 2200-2500 বিঘাতে ডিপটি বলে, এখন সলারে 1000-1200-1300 এরকম বিঘাতে খরচ। নদীর পানি পাওয়ার কারণে আমাদের বাগানে এখন ব্যাপক পরিমাণে গাছগাছালি আমরা পাই। রাজশাহী ও রংপুর বিভাগের পরিবেশ ও জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। এগুলো হচ্ছে মাইলে হয়তো 2টা বেশি গাছ ছিল না, এখন সেখানে আপনি দেখেন যে কি পরিমাণ গাছ লাগানো আছে। এই যে বরেন্দ্র প্রকৃতির জন্য পানি এবং গাছ যদি থাকে, আপনি আরো বলেছি একটা ইউজ ভ্যালু ইরিগেশন করছি আর একটা নন ইউজ ভ্যালু। বরেন্দ্র অঞ্চলের প্রকৃতি ও পরিবেশ রক্ষার পাশাপাশি জীবন জীবিকার মান উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার তাগিদ দিয়েছেন পরিবেশবাদী সহ সংশ্লিষ্টরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সংবাদ শেষ করতে হবে জাবরগের ফ্রেশ আটা, ময়দা, সুজি। সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। 20 ঘন্টা পরও সুন্দরবনের আগুন নেভেনি। 3 কিলোমিটারের মধ্যে পানির উৎস না থাকায় আগুন নিভাতে সময় লাগছে বলছে ফায়ার সার্ভিস। সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণকে দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে বললেন এনসিপির হাসনাত আব্দুল্লাহ। বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর ঐক্য ধরে রাখতে তারেক রহমানের আহ্বান। সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো দুঃখজনক মন্তব্য। এবং একক মালিকানায় একাধিক গণমাধ্যম না রাখতে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাব। বাস্তবায়নযোগ্য সুপারিশ দ্রুত কার্যকরে প্রধান উপদেষ্টার আশ্বাস। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল চ্যানেলের সংবাদ এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।